এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে, বা ডক্টর ইউনূস সেইতে গেছে ভাই, খেপে গেছে না খেপা, মানে ডক্টর ইউনূস সাহেবের যে বয়স বেসিক্যালি আমাদের দাদার বয়স, তাই না, 85+ বয়স। ডাকসু নির্বাচনের বিরুদ্ধে এখনো অভাবনীয়, অকল্পনীয়, নজিরবিহীন তৎপরতা এবং পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলছে, খালি চোখে যেটা আমরা এখনো দেখি না। দর্শক, ডিপ স্টেট এখানে খেলছে, বলা যায় না কি হয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল গণনার সময় বা নির্বাচনের মাঝপথে যে কোনো সময় অপ্রত্যাশিত কোনো অঘটন ঘটে যেতে পারে। যেই দলটা গণহত্যা করে 1400 লোককে হত্যা করে পালিয়ে গেল, তাদের কোনো অনুশোচনা নাই, তারা এখন অনলাইনে হুমকি দেয়। আবার তারা ঢাকা শহরে মিছিলও বের করে যেই দলটার সব কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে আগামী 2টা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হোক, যেহেতু তারাও বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সুতরাং সেই শাস্তি তাদেরও প্রাপ্য। তারেক রহমানকে নিয়ে বিএনপির একটা চূড়ান্ত পরিকল্পনা সামনে এসেছে। বিএনপি নেতারা ঈশান ইঙ্গিত এগুলো বলছে এবং এর সাথে ভিতরে কিছু তথ্য আমরা জানি। এই জায়গায় আমরা যেটা বলতে চাই দর্শক, কয়েক ঘন্টায় বিএনপি রাজনীতিতে তোলপাড় তৈরি হতে পারে। দাড়ি থেকে নামতেছিল লাঠি নিয়ে, বড় বড় লাঠি নিয়ে নামতেছে। এরা কারা? এরা তারাই যারা এখানে ওই যে আগুন দিয়া নুরাল পাগলাকে রাস্তার মধ্যে পোড়ায় দিছে। ওরাই ভাই। চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কি ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক বোন একটু দেরিতে আসছে, মানে হোস্টেলে দেরিতে আসছে, সে পাশে কোথাও খাইতে গেছিল, তার খিদা লাগছে, রুমে খাওয়া ছিল না, এর মধ্যে গেট বন্ধ করে ফেলাইছে। ওই গেট বন্ধ আর খোলা নিয়ে তর্কাতর্কির একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং গ্রামবাসী চলে গেল। ওইখানে কারা? ওইখানে কিন্তু ওরাই যারা এখন বর্তমানে পরিচালিত হচ্ছে ভারত থেকে পরিচালনা করা হচ্ছে টাকা পয়সার মাধ্যমে। তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাইতেছে। এটা আপনাদের মনে রাখতে হবে। যেখানে মব দেখেন, গণপিটুনি দেখেন, সেখানেই মনে করেন না যে জুলাই গণ অভ্যুত্থানের এইসব ছেলেপেলেরা যায় করতেছে। নো, এইটা না। আর এই যে এখানে যেটা করছে আগুন দিয়া পোড়ায়া, এখানেও কিন্তু ওই যে টুপি আর পাঞ্জাবির আশ্রয় নিছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া ওই ঘটনাগুলো ঘটাইছে। কেন করছে? যেন আগামী নির্বাচনে এফেক্টটা পড়ে। রাত পোহালেই ডাকসুর নির্বাচন। ভার্চুয়াল মিডিয়াতে এখন একটাই আলোচনা, ডাকসু ডাকসু ডাকসু। কেন এই নির্বাচনটার পিছনে মানুষের এত ইন্টারেস্ট কেন, এটা এত গুরুত্ব কেন? অনেকেই বলছেন ডাকসু নির্বাচনের সাথে দেশের জাতীয় নির্বাচনের একটা সম্পর্ক আছে। কথাটা কিন্তু ফালাই দিতে পারবেন না। বাংলাদেশে যত বর্তমান নেতা আছে একটু বয়স্ক, এরা সব ডাকসু থেকে আসছে, সব ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মানে ডাকসু চাকসু এইসব জায়গা থেকে আসছে। এই ছাত্র রাজনীতি থেকেই এরা শিক্ষা নিয়ে রাজনীতি শিখে তারপর এক একজন এক এক দলে যায়। এরা ভবিষ্যতে দেশ পরিচালনা করে। এর জন্যই অনেকে ধরে নিচ্ছে যে এই ডাকসুর নির্বাচন বা চাকসু রাকসু খুকসুর যে নির্বাচন হবে, এগুলোতে যারা ভিপি জিএস হবে বা যারা বড় বড় পদে থাকবে, তারা ভবিষ্যতে রাষ্ট্রের যে রাজনীতি আছে এর মধ্যে এরা ঢুকে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই বয়সে যার ঘরে দাদা আছে, হাতের ছড়ি, মাঝে মাঝে গালাগালি, হ্যাঁ, জুতা দিয়া ঢিল মারা, লাড়ি দিয়া বাড়ি মারা, এগুলা কিন্তু কমন জিনিস। কেন? ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া, দুপুরে এসে খেয়াল নাই, 2 ঘন্টা আগে পানি খেলে 2 ঘন্টা পরে খেয়াল নাই, এখন দিচ্ছ না অমুকের মা, এরকম আছে না? আছে। আমার দাদারও এরকম হয়েছিল যখন 80+ বয়স হয়েছে, আমার খেয়াল আছে। তো সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে মেজাজ হারাবেন, এটা খুবই স্বাভাবিক। ডায়লগটা কি? এমন কোন শক্তি নেই আর নির্বাচন ঠেকায়। নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে। জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না, দেখে মনে হচ্ছে, মুখে মুখে বলতেছে। জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো, তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে, তারা চাচ্ছে আর একটু সময়টা যাক, অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহজতর হোক, যেভাবে বিজয়টা আসবে, মানে পিআরে কোনো ভোট নষ্ট হয় না। সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে। কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না। যে কথার কথা যে কুমিল্লা 5 আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই,
বিএনপির আছে জসিম ভাই, তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই, এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন। তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে, তো উনি ভোট পাইলো 1 লাখ। জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পেলেন 99,999টা, এক ভোটে ফেল করলো না। এখন এই 99,999 ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে, কিন্তু পিয়ারে এই ভোটটা যোগ হয়ে যাবে। সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে। এটার জন্য জামাত অনর যে পিয়ারটারে যেমনি হোক মুলাইয়া মালাইয়া এটা আনতে হবে, এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে, এখন এইরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই দেব, কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই। কেন? রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন। উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন, ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শট করবে না বামে, কত দূরত্ব থেকে করবে, এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি, এলাকার ভিতরে বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায়, হ্যাঁ, কে কুদ্দুর দৌড় দেয় না চেরানি খায় কয়টা। তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা, এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ। আর সারা পৃথিবীতেই যে ক্ষমতায় থাকে, আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না, আপনার নিয়ে সমালোচনা হবে না, একটা লিমিটেশনে হবে, আপনি মজলুম অবস্থায় থাকবেন। যেই মাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, মানুষের চাওয়া পাওয়া, বিচিত্রতা, দাবি, কূটনীতি, ষড়যন্ত্র, দেশি বিদেশি, ইন্টারনাল, আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে, আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে, বা এরকম কত কিছু স্ট্রেস টেনশন, আমার পরিবারের কি হবে। ডক্টর ইউনূস সাহেবের কত চিন্তা, আপনি দেখেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে বলে যে সারা বাংলাদেশে যতগুলা এই যে আওয়ামী লীগের অফিস টফিস ভাঙছে, আপনি দেখছেন এটা কি ওনারা স্ট্রেস দেয় না যে আগামীতে গ্রামীণ ব্যাংকের যতগুলো অফিস আছে এগুলোই হবে ছাত্রলীগের অফিস, যুবলীগের অফিস, আওয়ামী লীগের অফিস। এটা কিন্তু হবেও বাস্তব, যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে এরা আইসা প্রথমে গ্রামীণ ব্যাংকে খাবে। এটাই খুব সিম্পল, কেননা তারা মনে করতেছে টোটাল ঘটনা। আর ডক্টর ইউনূস সাহেব এই গণ অভ্যুত্থানকে বা এই অভ্যুত্থানকে, বিক্ষোভকে তিনি মেটিকুলাস ডিজাইনড একটা শব্দ ইউজ করে ফেললেন। মুখ ফসকা করেন, রিয়েলিটিতে করেন, আটকে গেছেন কিন্তু। কারণ মেটিকুলাস ডিজাইন মিনস আমরা যেটা দেখছি যে কোটা আন্দোলন থেকে হুট করে সরকার পতন, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে হঠাৎ করে আগস্টের প্রথম দিকে বা দ্বিতীয় দিকে সেটা কানেক্ট হলো। বাট যেই মাত্র ডক্টর ইউনূস বলল ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড, এই শব্দগুলোর ইংরেজি ডিকশনারিতে যে ব্যাখ্যা, বাংলা যে ব্যাখ্যা, সেটা হচ্ছে দীর্ঘদিনের সুপরিকল্পনা করে একটা ঘটনা ঘটালে সেটা হয় মেটিকুলাস ডিজাইন। তো সরকার পতন কি সুপরিকল্পনা ছিল? আমরা তো দেখছি 2-3 দিনে হয়ে গেছে। মাস্টার মাইন্ড মাহফুজ কই থেকে আসলো তার আমরা চিন্তাও না ওইভাবে, মানে নির্বাচনের সরকার পতনের আগে পড়ে। তো এই জিনিসগুলো কি স্ট্রেস দিচ্ছে না? দিচ্ছে। এখন আরো বেশি স্ট্রেস হবে যদি বিএনপি খেপা যায়। বিএনপি একটা লেভেলে আছে, তারেক রহমান দেশের বাইরে, দেখেন তারেক রহমানকে আনার জন্য সরকারের পক্ষ থেকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে যে ভাই প্লিজ আসেন, আপনি প্রয়োজনে মানে কি লাগবো আপনার, পাসপোর্ট লাগলে পাসপোর্ট দেমো, ট্রাভেল ডকুমেন্ট দেমো। কেন সরকার তো তাড়াতাড়ি আনতে যাচ্ছে? কারণ মাঠ পর্যায়ে তারেক রহমান পা দেওয়া অনেক কিছু বদলাই যাবে এখানে রাজনীতির মাঠে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, কারণ এই মুহূর্তে বিএনপি এক ধরনের অভিভাবকবিহীন মানে অনলাইন রাজনীতিতে এখনো আছে। তো সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটাতে খুবই বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপি এবং জামাতকে এটা একটা হুঁশিয়ারি যে পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায়। ডায়লগ গুলো দেখছেন কি দিচ্ছে একের পর এক, পৃথিবীর কোনো শক্তি নাই। তার মানে জামাত, এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন, সেটা হলে যাবেন না, জুলাই সনদ, আইনি ভিত্তি, এগুলা পার্ট আলাদা হইতে পারে, কিন্তু নির্বাচনকে এটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনূস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে। মিছিল বাড়তেছে, আজকেও একটা হয়েছে, সেখানে প্রায় 1000-এর মতো টাকা মিছিল। এবং শুক্রবার দিন যদি আমরা ধরি, শুক্রবার দিন কিন্তু 3টা মিছিল হয়েছে, একটা জুমার নামাজের পরে আর বাকিগুলো অন্যান্য জায়গায়, এবং সেখানেও কিন্তু প্রচুর জনসমাগম হচ্ছে। এবং আমরা এগুলো বেশি বেশি করে দেখতেছি। যেই দলটা 1 বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে, সেই দলটার এত বড় বড় মিছিল অনেকে পছন্দ করতেছে। যেই দলটা গণহত্যা করে 1400 লোককে হত্যা করে পালিয়ে গেল, তাদের কোনো অনুশোচনা নাই, তারা এখন অনলাইনে হুমকি দেয়
আবার তারা ঢাকা শহরে মিছিলও বের করে যেই দলটার সব কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে আগামী 2টা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হোক, যেহেতু তারাও বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সুতরাং সেই শাস্তি তাদের প্রাপ্য। তারপরে যদি নেতৃত্বের পরিবর্তন হয়, ভালো লোক নেতৃত্বে আসে, তাহলে অবশ্যই তারা রাজনীতি করার সুযোগ পাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত না। কিন্তু সে আওয়ামী লীগ এখন মিটিং করতেছে, মিছিল করতেছে, ছুটিকা মিছিল করতেছে, তাও প্রায় প্রতিদিন। এটা কেন হলো? এটা হলো আমি মনে করি যে 3টা কারণে। একটা হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব। এই চান্সটা নিয়েই কিন্তু এই আওয়ামী লীগ আবার মাঠে নেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয় হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশ কোনো কাজ করতেছে না, পুলিশ ইচ্ছা করেই চোখ বুজে থাকে যাতে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পায়। আর তৃতীয় হচ্ছে বিএনপি জামাতের কিছু লোক এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে ওদেরকে মিছিল করার অনুমতি দেয়। কারণ একটা মিছিল হঠাৎ করে না, জায়গায় জায়গায় জড়ো হয়, তারপর মিছিল করে না, তো এটাকে বিএনপি টার পায় না? পায়। ওই এলাকাকে বিএনপি নেতা নাই, আছে তো, কিন্তু ওদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে তারপর এরা এই ঝটিকা মিছিলগুলো করে। তো এইগুলো 3 কারণ। এখন যদি সরকার স্টেবল না হয়, যদি সরকারের নিয়ন্ত্রণ কঠোর না হয়, যদি সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু এই মিছিলগুলো বাড়তেই থাকবে। যদিও আজকে সাউদি আহমেদ বলেছেন যে ওরা ভয় পায়, ওরা জয় বলে এখানে আর 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা, জয় বাংলা। আসলে ওরা খুব দূরের উপর থাকে। তো এটা নিয়ে কিন্তু সরকার খুবই উদ্বিগ্ন এবং সরকার খুবই বিরক্ত এবং রাগান্বিত। তো আজকে প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবন যমুনায় একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। আজকের পত্রিকা থেকে পড়ি, আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। লিখেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সিদ্ধান্ত হয়। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রেস সচিব বলেন যে গত কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম আরও বলেন যে রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে কোথাও কোনো নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা, এবং তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। শফিকুল আলম বলেন যে দেশ যখন নির্বাচন দিকে যাচ্ছে এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া খুবই দ্রুত গতিতে এগোচ্ছে, তখন এই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া এবং বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। চারিদিকে অস্থিরতা, চরম অস্থিরতা। একজনকে কবর থেকে তুলে রাস্তার মধ্যে আগুন দিয়ে পোড়াইয়া দেওয়া হলো, তার মানে কবরের লাশও নিরাপদ না, তাই না? কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? ওই পাগলা মানে নুরাল পাগলা নিজেকে তো ইমাম মেহেদী মরার পর দাবি করে নাই, অনেক আগেই দাবি করছে। এবং ওনার কিছু ভিডিও দেখলাম, আপনারাও দেখেন। আসলে উনি এক পাগল ছিল, বুঝছেন, সুস্থ না। নিজেকে ইমাম মেহেদী তো দাবি করছে, কখনো কখনো নিজেকে খোদা দাবি করছে, নিজের নামে সূরা বানাইছে, মানে পাগল যা করে আর কি। এখন ওনার কিছু অন্ধ ভক্ত জুটা গেছে এবং উনি একটা বিরাট মহলও বানাইছে, কিন্তু যেখানে ওই যে কাবা শরীফের মতো কবর বানাইছে না, ওর মধ্যে কিন্তু বিরাট মহল পাশে। এটা তো টাকা লাগছে না, অনেক টাকা পয়সার ব্যাপার। তার মানে উনি অনেক আগে থেকে এই ব্যবসাটা চালাই আসতেছিল, মানে এই পাগলামি ব্যবসাটা। ওনার কিছু ভক্ত তো তৈরি হয়েছে, নাকি টাকা আসলো কই থেকে। কিন্তু উনি যখন ওই কথাগুলো বলতেছিল তখন কেন ওনাকে দাবরানি দিল না? ওই যে বিএনপির একজন নেত্রী বলছিল না, একটা দাবরানি দিলেই তো কাউরে খুঁজে পাওয়া যাবে না। ওই দাবরানিটা কেন দিল না? দাবরানি দিয়া তো আপনারা দেশ ত্যাগ করাইছিলেন তসলিমা নাসরিনকে, ওনাকে দেশের মধ্যে রাখছিলেন কেন? তবে হ্যাঁ, এলাকার লোক ওনাকে দাবরানি দিয়ে এলাকা ত্যাগ করাইছিল, আবার ওই এলাকায় ফিরত আসছে। ওনার ছেলে আবার খ্রিস্টান, সে আবার খ্রিস্টান ধর্ম প্রচার করে, মানে হজ বড় হলো। এখন কথা হচ্ছে, লোকটা মারা যাওয়ার পর অনেক উঁচুতে কবর দেওয়া হয়েছে, এইটা নিয়ে 2-3 সপ্তাহ আগে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে। তারপরে শোনা গেছে কবরটা নিচে নামানো হয়েছে, কিন্তু ওই যে কাবা শরীফের ওইটা ভাঙতে বলা হয়েছিল, কিন্তু এটা না ভেঙে আবার রং করা হয়েছে। কিন্তু এটাকে মাইনা নেয় নাই, মাইনা না নিয়ে তাদেরকে চিঠিপত্র দিচ্ছিল কিন্তু একটা দল। এই যে চিঠি চালাচালি হচ্ছিল, এটা কি গোয়েন্দা বিভাগ জানতো না? প্রশাসন জানতো না? ওরা তো ঘোষণা দিয়েই আক্রমণ করলো, ঘোষণা না দিয়ে তো আক্রমণ করে নাই। আক্রমণের পর ওইখানে র্যাব গেছে, পুলিশ গেছে, আর্মি গেছে, সবাই গেছে, কিন্তু আগেও তো যাইতে পারতো। এখন কথা হয়েছে কি জানেন, কয়দিন পাহারা দিয়ে রাখবে ওইটা তো ভাঙবেই তারা, তাই না? এটা তো তাদের প্ল্যান হয়ে গেছে অলরেডি, যেটা ভাঙ্গা দেবো। কিন্তু ভাঙ্গা দেওয়ার পর ওই যে কবর থেকে তুইলা নিয়া, এইটা কিন্তু অনেকে মাইনা নিতে পারে নাই। কিন্তু তাদের যুক্তি হচ্ছে যে ওই কবর রাইখা দিলে ফিউচারে আবার এখানে ওই একই কাজ হবে, মানে ওই লাল সালুর ব্যবসা হবে।
ওই কারণেই ওই আগুন দিয়ে ওই কাজটা কইরা ফেলছে। কিন্তু আমার প্রশ্ন, উনি জীবিত থাকাকালীন তো আইনের আশ্রয় নেওয়া যাইতো, যেহেতু উনি ইসলাম ধর্মকে আঘাত দিয়া উনার নিজের একটা ধর্ম প্রচার করতে চাচ্ছিল, তখনই তো আইনের আশ্রয় আনা যাইতো। তখন না আইনা এখন কবর থেকে তুইলা যে ঘটনাটা করলো, এরা কারা? এরা কারা? এখানে মেইন প্রশ্ন ভাই, আপনাদেরকে বুঝতে হবে কেন এই নিষ্ঠুর আচরণ, এই নিষ্ঠুর আচরণের পিছনে কারা, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 5 জন গ্রেফতার হয়েছে, 5 জন গ্রেফতার হয়েছে। ওই 5 জনের ব্যাকগ্রাউন্ড দেখেন, ওরা কোন দল করে, এখানে কারা আসছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে মব কালচারের সুযোগ সুবিধা নিয়ে এই ঘটনাটা ঘটাইলো, এরকম ঘটনা কিন্তু 8হাজারিতে গতকালকেও ঘটছে। সেম ঘটনা চিটাগাং 8হাজারিতে গতকাল রাত্রে 9টার দিকে ঘটে গেছে। একটা স্ট্যাটাসকে কেন্দ্র কইরা যে স্ট্যাটাস দিছে, সে কিন্তু আবার আইসা ফেসবুকে বলছে আমি ছোট মানুষ, আমার ভুল হয়ে গেছে, কিন্তু তারপরেও ঘটনাটা ঘটছে। ওইখানে কারা কারা ছিল? ওইখানে ইদানিং কিন্তু টুপি আর পাঞ্জাবি বিক্রি বাইরে গেছে, এটা মনে রাখতে হবে। টুপি আর পাঞ্জাবি পয়রা কারা নামতেছিল ওইখানে গাড়িতে, কিছু ভিডিও দেখছেন না, গাড়ি থেকে নামতেছিল লাঠি নিয়ে, বড় বড় লাঠি নিয়ে নামতেছে। এরা কারা? এরা তারাই যারা এখানে ওই যে আগুন দিয়া নুরাল পাগলাকে রাস্তার মধ্যে পোড়ায় দিছে, ওরাই ভাই। চিটাগাং বিশ্ববিদ্যালয় কি ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক বোন একটু দেরিতে আসছে, মানে হোস্টেলে দেরিতে আসছে, সে পাশে কোথাও খাইতে গেছিল, তার খিদা লাগছে, রুমে খাওয়া ছিল না, এর মধ্যে গেট বন্ধ করে ফেলাইছে। ওই গেট বন্ধ আর খোলা নিয়ে তর্কাতর্কির একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং গ্রামবাসী চলে গেল। ওইখানে কারা? ওইখানে কিন্তু ওরাই যারা এখন বর্তমানে পরিচালিত হচ্ছে ভারত থেকে পরিচালনা করা হচ্ছে টাকা পয়সার মাধ্যমে, তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাইতেছে। এটা আপনাদের মনে রাখতে হবে। যেখানে মব দেখেন, গণপিটুনি দেখেন, সেখানে মনে করেন না যে জুলাই গণ অভ্যুত্থানের এইসব ছেলে পেলেরা যায় করতেছে, নো, এইটা না। আর এই যে এখানে যেটা করছে আগুন দিয়া পোড়ায়া, এখানেও কিন্তু ওই যে টুপি আর পাঞ্জাবির আশ্রয় নিছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া ওই ঘটনাগুলো ঘটাইছে। কেন করছে? যেন আগামী নির্বাচনে এফেক্টটা পড়ে, মানুষের মধ্যে ধারণা আনতে চাচ্ছে দাড়ি টুপি আলারা কত নিষ্ঠুর, কত বড় অবিচারক, তাদের কোনো মানবতা বলতে কিচ্ছু নাই। এইটা বুঝাইবার জন্য এটা করা হচ্ছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, আমার সাবজেক্ট এখানে না, এতগুলা কথা এই জন্য বললাম, এই অরাজকতা, এই মব জাস্টিস, এগুলো ভাই নতুন কিছু না। 71-এর পর, আমি স্বাধীনতার পর আমি দেখছি ভাই কি হয়েছে ভাই। 2-3 বছর এই মব জাস্টিস চলতো, বড় বড় বেহারি বাড়িদেরকে খুঁজা ভাই কইরা যারা বেহারিদের মধ্যে ধনী ছিল তাদেরকে হচ্ছে এরকম ব্ল্যাকমেল করতো, এদেরকে উঠায় নিয়ে আসা হইতো, এদের কাছ থেকে টাকা দাবি করা হইতো এবং পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হইতো। অনেক ঘটনা দেখছি ভাই, লুটপাট। এমন ঘটনাও দেখছি জানেন, থানা থেকে অস্ত্র ভাড়া আইনা ফরেনারদের বাড়ি ডাকাতি করছে, থানা থেকে অস্ত্র ভাড়া দেওয়া হইতো এবং ঠিক টাইমে, মানে ভোরে আবার জমা দিয়ে আসতে হইতো। আর ওই ডাকাতির মালামাল বিক্রি করে যে শেয়ারটা আসতো ওইটা থানায় দিত। এরকম ঘটনাও দেখছি, বড় ভাইরা ঘটাইছে। আমরা তখন ছোট ভাই পিছে পিছে হাঁটতাম, নিজের চোখে অনেক কিছু দেখছি ভাই, যার জন্য ঘাবড়াই না। যে কোনো বিপ্লবের পরে, 71-এর যে স্বাধীনতা যুদ্ধের পরে যা হয়েছে, এই যে বিপ্লবের পরে তা হচ্ছে, যার জন্য ঘাবড়াবেন না কেউ। এই হইতেই ভাঙতেই ধ্বংস হইতেই একটা টাইমে ঠিক হয়ে যাবে সবকিছু। মেইন প্রবলেমটা কি জানেন? আমাদের দেশের মেইন প্রবলেমটা হচ্ছে একটা খাপের মধ্যে আপনি 2টা তলোয়ার কিভাবে ঢুকাবেন। হ্যাঁ, একটা খাপের মধ্যে দেখেন, তলোয়ার নাম্বার 1 নাম 71 নামে যে তলোয়ারটা, আপনি দেশ যদি মনে করেন একটা খাপ, ওইটার মধ্যে ঢুকাইলেন। এরপরে দেখেন 24 চলে আইলো, এই 24-এর এই তলোয়ার এখন ওই খাপের মধ্যে কেমনে ঢুকাবেন? ওই খাপের মধ্যে তো আর জায়গা নাই, কারণ দেখেন এই খাপটা দখল করে রাখছিল কে? শেখ হাসিনা। কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার সাথে জড়িত, তাই না? কিন্তু উনি পাকিস্তানে ছিলেন স্বাধীনতার সময়, যুদ্ধের সময়। যুদ্ধ করছে কে? জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যুদ্ধ করছে। তার মানে দেখেন এখানে 2টা তলোয়ার, কারণ 2টা দল। আওয়ামী লীগ চায় বঙ্গবন্ধুকে হাজার কোটি টাকা ব্যয় কইরা মূর্তি বানায়া মানুষের মনের মধ্যে জীবিত রাখতে চায়, মানুষ যেন না ভুলে ওনার বাপকে। তারপরে এই 24 আসলো যখন, সমস্ত মূর্তি তো ভাঙা গেল। তার মানে কি ওই খাপ থেকে, দেশ নামক খাপ থেকে শেখ মুজিবুর সাহেব বাইর হইয়া চলে গেল, কিন্তু স্বাধীনতার ঘোষক তো রয়ে গেল। এখন ওই খাপের মধ্যে স্বাধীনতার ঘোষক, যার জন্য ওনারা 24 নিয়ে আলোচনা করতে চায় না। 24 নিয়ে গত 1 বছরে 365 দিনের মধ্যে আমার মনে হয় 200 দিন ওনারা বসছে, চা পান খাইছে, বিরিয়ানি খাইছে। এই 200 দিন কি আলাপ হয়েছে ওনাদের? নিশ্চয়ই এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দেওয়া যায়, এইটা আলোচনা হয়েছে। সংবিধান নিয়ে আলোচনা হয়েছে। নেক্সট নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, পিআর সিস্টেম হবে কিনা, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, কোন পক্ষে পিআর হবে, কোন পক্ষে পিআর হবে না, এগুলো আলোচনা হয়েছে। নিশ্চয়ই স্থানীয় নির্বাচন কোন সিস্টেমে হবে, জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে, এইটা নিয়ে আলোচনা হয়েছে। আর আলোচনার ফলাফল কি? সবাই কিন্তু একমত। কিন্তু এই পয়েন্টগুলো আমরা একমত এই মুহূর্তে না, আমরা এগুলা অবশ্যই কইরা দেবো নেক্সট সংসদে যায়। আর ভাই সংসদে যায় যে কইরা দিবেন, কে বলছে যে আপনারাই পাস করবেন? এইটা তো কেউ বলে নাই। তাহলে আপনারা কেন দায়িত্ব নিতেছেন? আর যদি বুঝাও থাকেন, তাহলে তো আমি মনে করি বড় ভাই হিসাবে যে কাজটা আপনি সংসদে যায় করবেন, ওই কাজটা ছোটদের জন্য এখনই কইরা ফেলান না।
কিন্তু কইরা ফেলাইলে প্রবলেমটা কোথায় জানেন? এখন যদি আপনি 24-কে ডিক্লেয়ার দিয়ে দেন যে হ্যাঁ এখানে একটা যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে নতুন বাংলাদেশ হয়েছে, 71-এর পরে 24-এর স্বীকৃতি চলে আসে। 71 তো মহান মুক্তিযোদ্ধা, এটা আমাদের মাথার তাজ, কিন্তু 24-এর স্বীকৃতিটা চলে আসলে প্রবলেমটা কি জানেন? ওই যে একটা খাপের মধ্যে, দেশ তো একটা খাপ, ওই একটা খাপের মধ্যে 71 ঢুকাইবেন না 24 ঢুকাইবেন? ভাই 71 ঢুকায় রাখেন, কোনো অসুবিধা নাই, এটা খাপ খোলা তলোয়ার থাকুক না 24, কোনো অসুবিধা তো নাই, ওকে খাপে ঢুকানোর দরকার নাই। আপনারা স্বীকৃতিটা দিয়ে দেন, আর স্বীকৃতিটা না দিলে এই মুহূর্তে কি হবে? নির্বাচন। হ্যাঁ, নির্বাচন করতে পারবেন যদি আপনারা জাতীয় পার্টিকে আনতে পারেন। ওনারা আপনারা নির্বাচন করবেন যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে ওইভাবে নির্বাচন করবেন, কিন্তু করবেন না। জানি আপনারা নিজেরাই লজ্জা পাবেন, চোখ বদলাইছে, এটা আপনারা তো বুঝতে পারতেছেন, এবং আপনারা এটাও বুঝতে পারতেছেন দেশে যত অশান্তি হচ্ছে এই মুহূর্তে সবকিছুর পিছনে দিল্লির হাত আছে, তাই না? আর এই কথাটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি মনে করি আপনারা রাজনীতিতে অনেক পিছিয়ে গেছেন। তারেক রহমানকে নিয়ে দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।